পৃথিবীতে এমন অনেক সংঘাত আছে যা দশকের পর দশক ধরে চললেও সেভাবে আমাদের চোখে পড়ে না। বেলুচিস্তানের স্বাধীনতার লড়াইটা ঠিক তেমনই একটা বিষয়। তো আজ আমরা এই দীর্ঘস্থায়ী সংগ্রামের গভীরে ডুব দেব, বোঝার চেষ্টা করব ঠিক কী কারণে দশকের পর দশক ধরে এই আগুনটা জ্বলছে। চলুন শুরু করা যাক। এতগুলো বছর আমরা কিসের মধ্যে দিয়ে গেছি তার কোনো ধারণাই আপনাদের নেই। ভাবুন একবার, কাজী নামের একজন বেলুচ যোদ্ধার এই কথাটাতেই যেন পুরো একটা জাতির যন্ত্রণা ফুটে ওঠে। আচ্ছা, কি এমন কষ্ট, কি এমন বঞ্চনা থাকতে পারে যা একজন মানুষকে তার নিজের দেশের বিরুদ্ধেই অস্ত্র তুলে নিতে বাধ্য করে? এই প্রশ্নটা নিয়েই আমরা এগোব। আর এই প্রশ্নটা কিন্তু খুব জরুরি। দেখুন, কেউই তো আর শখের বসে বিদ্রোহী হয় না, তাই না? এর পেছনে থাকে অনেক গভীর যন্ত্রণা আর বঞ্চনার একটা গল্প। আর সেই গল্পটা যদি বুঝতে হয়, তাহলে আমাদের একজনের জীবনের দিকে একটু কাছ থেকে তাকাতে হবে। হ্যাঁ, আমরা কাজীর কথাই বলছি। একসময় কিন্তু তিনিও একজন সাধারণ তরুণী ছিলেন। কিন্তু একটা ঘটনা, শুধু একটা ঘটনাই তাকে পুরোপুরি বদলে দেয়, ঠেলে দেয় বিদ্রোহের পথে। চলুন সেই স্ফুলিঙ্গের গল্পটাই শোনা যাক। ঘটনার শুরুটা হয়েছিল ২০০৫ সালে। সুইগ্যাস ফিল্ডে একজন নারী ডাক্তারকে ধর্ষণের অভিযোগ ওঠে। আর এই অভিযোগে পুরো বেলুচিস্তান বুকুবলুন বিক্ষোভে ফেটে পড়ে। তখনের প্রতিবাদে এগিয়ে আসেন এক প্রভাবশালী উপজাতীয় নেতা, নওয়াব আকবর বুকটি। এরপরই সংঘর্ষ শুরু হয়। গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। পরিস্থিতি এতটাই গরম হয়ে ওঠে যে তখনকার প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ খোলাখুলি হুমকি দিয়ে বলেন, ওরা বুঝতেই পারবে না ওদের উপর কী আঘাত এনেছে। আর সেই আঘাতটা আসে ঠিক পরের বছর ২৬শে আগস্ট ২০০৬। এক বিশাল সামরিক অভিযানে হত্যা করা হয় ৭৯ বছর বয়সী আকবর বুকটিকে। কাজী আর তার মতো হাজারো তরুণের জন্য বুকটির এই মৃত্যুটা ছিল একটা পরিষ্কার বার্তা। তারা বুঝে গিয়েছিল, যদি আকবর বুকটির মতো এত বড় একজন নেতাকে রাষ্ট্র এভাবে মেরে ফেলতে পারে, তাহলে পাকিস্তানে আসলে কোনো বেলুচি নিরাপদ না। ব্যাস, এই একটা ঘটনাই একটা পুরো প্রজন্মকে ঠেলে দেয় সশস্ত্র সংগ্রামের দিকে, এমন একটা পথ যেখান থেকে ফেরা প্রায় অসম্ভব। কিন্তু দেখুন, বিদ্রোহের আগুন তো আর একটা স্ফুলিঙ্গ থেকে দাউ করে জ্বলে ওঠে না। এর জন্য দরকার হয় দশকের পর দশক ধরে জমে থাকা ক্ষোভের জ্বালানি। তো কি সেই জ্বালানি যা বেলুচিস্তানের এই আগুনকে আজও নিভতে দেয়নি? চলুন এবার সেই মূল কারণগুলোর গভীরে যাওয়া যাক। পাকিস্তানের ম্যাপটা যদি দেখেন, তাহলে দেখবেন এর প্রায় অর্ধেকটাই, মানে ৪৪% হল বেলুচিস্তান। বিশাল একটা প্রদেশ, আর প্রাকৃতিক সম্পদে একদম ঠাসা। কিন্তু মজার ব্যাপার কি জানেন? এই বিশাল ভূখণ্ড আর অফুরন্ত সম্পদই যেন বেলুচদের জন্য সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। যদি একটি ইতিহাসে ফিরে যায়, ১৯৪৭ সালের ১১ই অগস্ট কিন্তু বালুচিস্তান নিজেদের স্বাধীনতা উদযাপন করেছিল। কিন্তু সেই স্বাধীনতা টিকেছিল খুব অল্প সময়ের জন্য। ১৯৪৮ সালের ২৭শে মার্চ কালাতের খানকে চাপ দিয়ে বালুচিস্তানকে পাকিস্তানের অংশ করে নেওয়া হয়। অনেক বালুচ জাতীয়তাবাদী আজও এই ঘটনাকে একটা জোর করে অবৈধভাবে দখল হিসেবেই দেখে। আর এই ঐতিহাসিক ক্ষতটা তাদের মনে এমন একটা ক্ষোভের জন্ম দিয়েছে যে আজও শুকায়নি। এই বঞ্চনা বা বৈষম্যের ছবিটা সবচেয়ে পরিষ্কারভাবে বোঝা যায় সম্পদের ভাগাভাগি দেখলে। একবার ভাবুন, পাকিস্তানের বেশিরভাগ প্রাকৃতিক গ্যাস আসে বলুচিস্তান থেকে, অথচ সেই বলুচিস্তানের মানুষই বিদ্যুতের মাত্র ৬% পায়। আর অন্যদিকে পাঞ্জাব একাই পায় ৬২%। এই একটা পরিষ্কারণে আসলে সব বলে দেয়। তাদের সম্পদ দিয়ে সারা দেশ চলছে, আর তারাই রয়ে গেছে অন্ধকারে। আসলে এই বঞ্চনার তালিকাটা কিন্তু বেশ লম্বা। দশকের পর দশক ধরে কোনো অর্থনৈতিক উন্নয়ন নেই। তাদের গ্যাস, তাদের খনিজ সম্পদ তুলে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু স্থানীয়রা তার ছিটা ফোটাও পাচ্ছে না। আবার ধরুন, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপ্যাকের মতো বিশাল প্রজেক্টগুলোকেও তারা দেখে বাইরের লোকের লাভের ব্যবস্থা হিসেবে। সবচেয়ে অবাক করা ব্যাপার কি, গোয়াদেরের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় পর্যন্ত ঠিকমতো পরিষ্কার জল বা বিদ্যুৎ নেই। এর সাথে তো রাজনৈতিক বঞ্চনা আছে। কেন্দ্রীয় সরকার বা আর্মিতে তাদের প্রতিনিধিত্ব প্রায় শূন্যের কোঠায়। মানে সব মিলিয়ে অর্থনৈতিক আর রাজনৈতিকভাবে তারা একদম কোণঠাসা। তো যখন বঞ্চনা আর ক্ষোভ এভাবে বাড়তে থাকে, তখন কি হয়? বিদ্রোহ। আর বেলুচিস্তানের ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু নতুন কিছু নয়। এটা আসলে বিদ্রোহ আর দমনপীড়নের এক লম্বা রক্তক্ষয়ী ইতিহাসের নতুন একটা পর্ব মাত্র। ইতিহাসের দিকে তাকালে মনে হবে যেন একই ঘটনার বারবার পুনরাবৃত্তি হচ্ছে। দেখুন, ১৯৪৮ সালে পাকিস্তানে যোগ দেওয়ার পরপরই প্রথম বিদ্রোহ, তারপর ১৯৫৮-তে, আবার ১৯৭৩-এ, আর এখন ২০০৬ সালে আকবর ভুক্তির মৃত্যুর পর থেকে যে আগুন জ্বলছে সেটা তো আজও নেভেনি।
এই যে একটা চক্র, এটাই দেখিয়ে দেয় যে সমস্যাটা কতটা গভীরে আর কোনো সমাধানই আসলে টেকসই হয়নি। আর এর মধ্যেই সবচেয়ে বড় পরিবর্তনটা যেটা হয়েছে সেটা হলো বিদ্রোহীদের দাবিতে। একটা সময় ছিল যখন তারা শুধু নিজেদের সম্পদের ন্যায্য ভাগ চাইত, কিন্তু দশকের পর দশক ধরে যখন সেই দাবি কেউ শোনেনি, তখন তাদের লক্ষ্যও বদলে গেছে। এখন তাদের চাওয়া একটাই, সম্পূর্ণ স্বাধীনতা, আর কোনো দর কষাকষি নয়। এখন একটা কথা পরিষ্কার করে নেওয়া দরকার, বলুচিস্তানের এই সংঘাতকে শুধু পাকিস্তানের ভেতরের সমস্যা ভাবলে কিন্তু বিরাট ভুল হবে। এটা আসলে আঞ্চলিক আর আন্তর্জাতিক রাজনীতির এক জটিল দাবার ছক, আর সেই ছকে বলুচিরা নিজেরাও এক একটা ঘুঁটি হয়ে পড়েছে। যেমন ধরুন আফগানিস্তানের কথা, তারা অনেকদিন ধরেই ডুরান্ড লাইন মানে পাকিস্তান আফগানিস্তান সীমান্তটা মানে না, আর বেলুচ বিদ্রোহীদের আশ্রয় দিয়ে এসেছে। আবার অন্যদিকে ভারতের দিকেও অভিযোগের আঙুল ওঠে। বলা হয় ৭১ সালের যুদ্ধের পর থেকেই ভারতের গোয়েন্দা সংস্থার পাকিস্তানের পশ্চিম দিকটাকে দুর্বল করার জন্য বেলুচ বিদ্রোহীদের অস্ত্র, ট্রেনিং আর টাকা দিয়ে সাহায্য করছে। আর এই খেলায় কিন্তু আরও অনেকে আছে, যেমন সাদ্দাম হোসেনের ইরাক একসময় তার শত্রু ইরানকে চাপে ফেলতে বেলুচদের সাহায্য করত। আবার উল্টো দিকে ইরান পাকিস্তানকে সাহায্য করেছে এই বিদ্রোহ দমনের জন্য, কারণ তাদের ভয় ছিল এই আগুন তাদের নিজেদের বেলুচদের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে। আর এখনকার সবচেয়ে বড় খেলোয়াড় হচ্ছে চীন। সিপেক আর গোয়াদার বন্দরে তাদের এত বিশাল বিনিয়োগ যে তাদের প্রজেক্টের কর্মচারীরাই এখন বিদ্রোহীদের মূল টার্গেট হয়ে দাঁড়িয়েছে। বুঝতেই পারছেন কিভাবে বিভিন্ন দেশের স্বার্থ এই সংঘাতকে আরও অনেক বেশি জটিল করে তুলেছে। এতক্ষণ ধরে আমরা যে বঞ্চনা আর সংগ্রামের গল্প শুনলাম, তাতে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসেই। এই পরিস্থিতিটা কি আমাদের ১৯৭১ সালের কথা মনে করিয়ে দেয়? মানে, বেলুচিস্তান কি তাহলে আরেকটা বাংলাদেশ হতে চলেছে? এই প্রশ্নটার উত্তর খোঁজাটা খুবই জরুরি, কারণ আপাতদৃষ্টিতে কিছু মিল থাকলেও অমিলগুলো কিন্তু আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ। চলুন তাহলে ১৯৭১ সালের পূর্ব পাকিস্তান আর আজকের বেলুচিস্তানের পরিস্থিতিকে একটু পাশাপাশি রেখে দেখি। দেখুন, মিল তো অবশ্যই আছে। অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক বঞ্চনা, এগুলো দুটো ক্ষেত্রেই ছিল, কিন্তু পার্থক্যগুলো বিশাল। প্রথমত ভূগোল। পূর্ব পাকিস্তান ছিল মাঝখানে ১০০০ কিলোমিটারের ভারত রেখে আলাদা, কিন্তু বেলুচিস্তান সরাসরি পাকিস্তানের লাগোয়া। দ্বিতীয়ত জনসংখ্যা। বাঙালিরা ছিল তখনকার পাকিস্তানের বেশিরভাগ মানুষ, প্রায় ৫২%, আর বেলুচরা এখন পাকিস্তানের মাত্র ৪%। তৃতীয়ত নেতৃত্ব। আমাদের ছিলেন শেখ মুজিবুর রহমানের মতো একজন অদ্বিতীয় নেতা, যার কথায় পুরো জাতি এক হয়েছিল। কিন্তু বেলুচ নেতৃত্ব অনেক উপদলে বিভক্ত, অনেকেই দেশের বাইরে। আর সবচেয়ে বড় যে পার্থক্য, সেটা হলো আন্তর্জাতিক সমর্থন। ভারত সরাসরি সামরিকভাবে সাহায্য করেছিল, যা ছাড়া স্বাধীনতা প্রায় অসম্ভব ছিল। কিন্তু বেলুচদের ক্ষেত্রে এই সমর্থন খুবই সামান্য, আর সেটাও গোপনে। এই কারণগুলো এক করলে এটা বেশ পরিষ্কার যে বেলুচিস্তানের পরিস্থিতি ১৯৭১-এর বাংলাদেশ থেকে আসলে অনেকটাই আলাদা। তবে প্রশ্ন হল, যদি বেলুচিস্তান আরেকটা বাংলাদেশ না হয়, তাহলে এই সংঘাতের ভবিষ্যৎটা কি? সত্যি বলতে পরিস্থিতি এখনও খুবই জটিল, আর এর কোনো সহজ সমাধানও চোখে পড়ছে না। আজকের দিনে এই লড়াইটা চালাচ্ছে মূলত বালুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএর মতো সশস্ত্র কিছু গ্রুপ। আর এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হল, পাকিস্তান, আমেরিকা, এমনকি ইউরোপীয় ইউনিয়নও এদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে। এর ফলে এদের পক্ষে আন্তর্জাতিক সমর্থন পাওয়াটা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। শেষ পর্যন্ত পুরো গল্পটা এসে দাঁড়ায় একটা অদ্ভুত মর্মান্তিক জায়গায়। একদিকে প্রাকৃতিক সম্পদে ভরপুর একটা ভূখণ্ড, আর অন্যদিকে সেই মাটিরই মানুষগুলো যারা গরিব, বঞ্চিত আর দশকের পর দশক ধরে আন্তর্জাতিক রাজনীতির খেলার শিকার। এই অবিশ্বাস্য বৈপরীত্যটাই হয়তো এই সংঘাতের আগুনকে আজও নিভতে দিচ্ছে না। তাহলে বিশ্ব রাজনীতির এই দাবার বোর্ডের মাঝখানে পড়ে যাওয়া একটা জাতির ভবিষ্যৎ কি? তারা কি আদৌ কোনোদিন নিজেদের ভাগ্য নিজেরা গড়তে পারবে, নাকি আজীবন অন্যের খেলার ঘুঁটি হয়েই থেকে যাবে? এই প্রশ্নগুলোর উত্তরের উপরেই কিন্তু শুধু বেলুচিস্তানের নয়, পুরো দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ, শান্তি আর স্থিতিশীলতা নির্ভর করছে।